On April 27th, Oshi Foundation celebrated International OSH Day and its 25th anniversary at Hotel Asia, Dhaka, Bangladesh. The event, titled Saving Lives at Work, Reflections on International OSH Day and National Dialogue, focused on safer, healthier workplace in Bangladesh. This year's theme, a paradigm shift in safety and health, the role of AI and digitalization in the workplace, explored the opportunities and challenges presented by emerging technologies in the world of work. The event was moderated by OSH's chairperson, Ms. Saki Rezwana, with key speakers including Mr. Firoz Alam, Mr. Muazzem Hussain from GIZ, and national leader Mr. Rukunuzzaman Ratan. Special guests included Mr. Saad Zilani, Chief Technical Advisor of ILO, and Mr. Said Sultanuddin Mahmood, Head of the Labour Reform Commission. The event featured a special video documentary making OSH's 25th year journey in promoting workplace safety and launched the 2024 Accident Monitoring Project report. OSH's project coordinator, Ms. Mahmouda Sultana Snigdha and Pikanul Hassan Naim delivered separate presentation discussing the significance of OSH Day and provided vital recommendations for the government stakeholders, employers, buyers, workers, trade union, and NGO, INGO, and ILO. These recommendations aimed at improving safety, accident prevention, and compensation system in Bangladesh, emphasizing the urgent need for collaboration across all sectors to ensure safer working conditions. The event was covered and broadcasted by various national media outlets including Channel I and News 24, helping to raise awareness on the importance of occupational health and safety. অনুরোধ করছি আমাদের রাজিকুজ্জামান রতন ভাইকে। রতন ভাই লেবার রিফর্মস কমিশনের একজন সদস্য। ওশি ফাউন্ডেশনকে ধন্যবাদ আজকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আর শুভেচ্ছা জানাই যে ওশি 25 বছর পার করেছে। আমাদের এই দেশে তো ফুল যতটা ফোটে ততটা ফল হয় না, আর ফল যতগুলো হয় নানা ধরনের পোকার আক্রমণ বলি অথবা ঝড় ঝঞ্ঝায় পড়ে তার সবগুলো পাকে না। মানে সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান 25 বছর কন্টিনিউ করাটা এটা খুবই ধৈর্য, সংগ্রাম, সাধনা এবং স্বপ্নের ব্যাপার। আমরা মনে করি তারা সেই সাধনা এবং স্বপ্নটাকে নিয়ে আরো বহুদূর এগিয়ে যাবেন। আমাদের দিক থেকে সেই শুভকামনা থাকবে। আজকে যে বিষয়টা আপনারা আলোচনার জন্য এখানে উপস্থাপন করেছেন, সেখানে গত 24 তারিখ আমরা পার করেছি, আর আগামীকাল 28 তারিখে আমরা অকুপেশনাল সেফটি দিবসটা পালন করব। এই ক্ষেত্রে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কথাটা শুনতে ছোট, কিন্তু এর পরিধি কিন্তু অনেক বড়। তিনটা জায়গা যদি বিবেচনা করা, অকুপেশন, কেন একজন মানুষ তার অকুপেশনে আসে, প্রফেশন অকুপেশনের মধ্যে ডিফারেন্স কি? যখন অকুপেশনে আসে সে তো আসলে জীবনটাকে সাজানোর জন্য, জীবিকার মধ্য দিয়ে সে জীবনটাকে সাজায়। তো জীবন সাজাতে, জীবিকা অর্জন করতে গিয়ে জীবন হারায় কেন মানুষ? আর যদি জীবন হারায় তাহলে একটা জীবনের সঙ্গে আরো অনেক জীবন যুক্ত হয়ে থাকে, যারা তার উপর ডিপেন্ডেন্ট থাকে তাদের কি হয়? তাহলে সেই বিষয়টা কে দেখবে? আমরা কর্মক্ষেত্রে শুধু মৃত্যু দেখি, কর্মক্ষেত্রে স্বপ্নেরও মৃত্যু ঘটে। তার সঙ্গে সঙ্গে কি ভবিষ্যতের আশঙ্কারও তো জন্ম। এবং যে কথাটা আমরা বলি যে আজকে একজন বাংলাদেশের বিশিষ্ট কবি তিনি মৃত্যুবরণ করেছেন। 17 বছর বয়সে তিনি একটা কবিতা লিখেছেন। মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিনি যে কবিতা লিখেছিলেন, সেই কবিতার একটা পংক্তি সারা দেশের মানুষের মনের মধ্যে বারবার দাগ কেটে যায়, ধাক্কা দেয় যে জন্মই আমার আজন্ম পাপ। আমরা কি সেই যুগটা অতিক্রম করতে পারলাম? যে আমাদের শ্রমিক হিসেবে আমাদের আশাটাই কি আমাদের অপরাধ? আমি তো শ্রম দিয়ে
সমাজ এবং সভ্যতাকে নির্মাণ করি। কিন্তু আমার জীবনটাকে আমি কেন বারবার বিপন্ন করে দিই, কেন বিপন্ন হয়? এটা নিয়ে আমাদের এই কথাবার্তা। এর সঙ্গে নতুন আবার কথা যুক্ত হয়েছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা আমাদের জীবনকে কি উন্নত করবে না জীবনকে আরো আতঙ্কিত করে তুলছে? আমরা যেখানে প্রযুক্তি কি আমাদের কাজের সহায়ক হবে নাকি প্রযুক্তি শ্রমিকের শত্রু হবে? যার সহায়তা করার কথা সে শত্রু হবে না, আমার পরিশ্রমটাকে লাঘব করবার জন্য প্রযুক্তি। আর সেখানে যে মানে সেই প্রযুক্তি আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে? প্রযুক্তি কি মুনাফার অস্ত্র হবে না মানুষের সহযোগী হবে? এবং এই ক্ষেত্রে এআই আমাদের কাজকে সহজ করে দেবে নাকি কাজটাকে কেড়ে নেবে? এইরকম একটা আতঙ্কের মধ্যে আমরা পড়ে গেছি। এখন অকুপেশনের যে কথাটা বলছিলাম, তো অকুপেশন তার সঙ্গে তার সেফটি এবং তারপর সাইকেল অকুপেশনের সঙ্গেই তো খুব ভালোভাবে যুক্ত আছে। এটা কি সেফ অকুপেশন হচ্ছে? এটা আমার হেলথ হ্যাজার্ড তৈরি করছে কিনা? আমরা একটা কথা সবসময় বলি যে ডিজিজ শব্দটা একটু যদি ভেঙে বলি তাহলে ডিজ ইজ মানে নট কমফোর্টেবল, মানে আমার ইজ কন্ডিশনটাকে নষ্ট করে দিচ্ছে। ডিজ ইজ, এই ডিজিজ দুই ভাবে হতে পারে। একটা হলো ইনফেকশনের মাধ্যমে ডিজিজ হতে পারে, আর একটা নানা ধরনের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমার ডিজিজ হতে পারে। আমরা এখানে ডিজিজ বলতে সবসময় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস তাদের দ্বারা আক্রান্ত হওয়াটাকে ডিজিজ বলি, কিন্তু যা আমাকে কমফোর্ট দেয় না সেটাও তো ডিজিজ। সেই ক্ষেত্রে কি কি হ্যাজার্ড গুলো হতে পারে? এখন তো এই ক্ষেত্রে নানা ধরনের বিষয় আসছে যা আমার কর্মক্ষমতাকে কমিয়ে দেয়, যা আমার মানসিক স্বস্তিটাকে কেড়ে দেয়, এবং যা আমার দীর্ঘমেয়াদী একটা স্লো পয়জনিং এর মতো। এমন ভাবে আমি বসছি, এমন ভাবে একটা বোঝা আমি কাঁধে নিয়ে চলছি যেটা হয়তো 5 বছর পরে তার ইফেক্টটা পাওয়া যাবে। এখন আমি হয়তো টের পাচ্ছি না। আমি এখন কম্পিউটার নিয়ে একদম বসে আছি, কিংবা আমি ল্যাপটপে কাজ করছি, বাইরে থেকে মনে হবে আমি এসি রুমে বসে কম্পিউটারে কাজ করছি। আমি খুব সেফ ওয়ার্ক প্লেস। এটা মিনিটে 15 বার পড়ার কথা, আমি তো হাঁ করে দেখছি চোখ মেলে। চোখের পাতা যে ফেলতে পারছি না, তার কারণে আমার চোখে যে ল্যাক্রিমাল সিচুয়েশন সেটা যে কমে যাচ্ছে, তার ইফেক্ট যে 2 দিন পরে আমার চোখের উপর প্রক্রিয়াটিকে আরো সহজ এবং কার্যকর করা হয়, যাতে তারা আমাদের সহযোগিতায় তাদের সচেতনতা বৃদ্ধি হয়। কোন প্রেক্ষাপটে এই ধরনের একটি প্রকল্প ওসি হাতে নিয়েছে এবং কাজ করে যাচ্ছে, তাহলে বলতে হয় বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পক্ষেত্র রয়েছে যেগুলোতে দুর্ঘটনা, পেশাগত দুর্ঘটনা এবং কর্মক্ষেত্রের পেশাগত রোগের সংখ্যা বেশ মারাত্মক বা সংখ্যাটি অনেক বড়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হলো ঘটনাগুলো রিপোর্ট হয় না, এবং অনেক কর্মী আছেন যারা জানেনই না যে বাংলাদেশ লেবার ল অনুযায়ী পেশাগত বা কর্মরত অবস্থায় তারা যদি কোন দুর্ঘটনায় আহত হন তাহলে তাদের জন্য রয়েছে কমিশন আসছে। সবগুলোকে যদি আমরা সামারি করি তাহলে কম্পেনসেশন প্রসেসটাকে আরো চমৎকৃত করার জন্য বা সহজ করার জন্য অথবা অ্যাক্সেসিবল করার জন্য সকলের কাছে আমাদের মনে হয় আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে বা একটা হলিস্টিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইটস ম্যান্ডেটরি নাও। এবং এই হলিস্টিক প্ল্যাটফর্ম বা ইনক্লুসিভ অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি তাহলে তখনই কোন একটা রেজাল্ট আসবে। এখানে অনেক সুধীজন আছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিচয় আপনার পরিচিত, বিভিন্ন ভিন্ন ভিন্ন রোল প্লে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই আজকের এই আয়োজন রিফ্লেকশন এবং এই ডায়ালগ এই আয়োজনে এবারে আমি কথা বলার জন্য অনুরোধ করছি জিআইজেড টেকনিক্যাল অ্যাডভাইজার মোয়াজ্জেম হোসেন ভাইকে। মোয়াজ্জেম হোসেন পরে মানে অনেক বিজ্ঞ লোকেরা বলে গেছেন, কিন্তু নতুন কিছু অ্যাড করাটা ডিফিকাল্ট। কিন্তু আমি অনেকে জানেন হয়তো আমি ইআইএস পাইলটের সাথে খুব ক্লোজলি জড়িত। আমাদের এখানে ইআইএস পাইলটের একজন কর্মচারীও আছে, ফারুক ভাই আছেন। আমি যদি ইআইএস পাইলটের জার্নিটা দেখি, শুরুতে যখন আমরা অ্যাপ্লিকেশন গুলো পেতাম তখন ওখানে বলা থাকতো যে অমুক শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেছেন, ফ্যাক্টরি শিটে এরকম থাকতো। এখন যে পরিবর্তনটা দেখছি, ওনারা সুনির্দিষ্ট ভাবে লিখে দেয় যে কর্মরত অবস্থায় এই মেশিনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে ওনারা মারা গেছেন। তো এটা আমি বলবো একটা পজিটিভ চেঞ্জ, অ্যাটলিস্ট আর&ডি সেক্টরে, যে ফ্যাক্টরিরা স্বপ্রণোদিত হয়ে এই জিনিসটা অ্যাডমিট করছেন। আগে অ্যাডমিটের জায়গাটাই ছিল। আমি সাদ ভাই অবশ্যই বলার সুযোগ পাবেন। সাদ ভাই একটু অনুরোধ করবো ওনার বক্তব্যের সময় ইফ ইউ ক্যান এক্সপ্লেইন আবাউট দ্য ফিউচার অফ ধন্যবাদ মোয়াজ্জেম ভাইকে। পেশেন্ট যখন অ্যাক্সিডেন্ট হয়,
ওয়ার্কার জোন এক্সপ্লেন করে সে যে লেভেলের সাপোর্ট পাওয়ার কথা ছিল, যে লেভেলের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি তার 100 ভাগের 1 ভাগ পায় না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে পৌর হাসপাতালের ইমার্জেন্সিতে কাজ করছি বর্তমানে। আমি প্রত্যক্ষদর্শী যখন একটা পেশেন্ট আসে আমার কাছে, আমরা এখানে অনেকেও জানি না যে আমাদের যদি কোথাও কোনো ফ্র্যাকচার হয়, আমাদের কোনো বডির পার্টসে কোথাও সমস্যা হয়, প্রাইমারিলি আমি কোথায় যাব, আমার কোথায় যাওয়া উচিত, এই পিস অফ ইনফরমেশন কিন্তু আমাদের মধ্যে এখানে অনেকে কিন্তু নাই। সেই ক্ষেত্রে যারা লেবার বিভিন্ন জায়গায় কাজ করছে, যখন সে অ্যাক্সিডেন্ট হয়, আর এর মধ্যে একটা কমন হচ্ছে ক্রাশ ইনজুরি হবে, এবং সেটা হাত অনেক বেশি হয়। দেখা যাচ্ছে সে কিন্তু অন টাইমে হাসপাতালে পৌঁছাতে পারতেছে না। ইভেন এই কারণে তার হ্যাবিট কারণে একটা পর্যায়ে কিন্তু পেশেন্ট হাইপোগ্লাইসেমিক সহ, হাইপোভোলেমিক সহ একটা পর্যায়ে কিন্তু সে ডেথ পর্যন্ত চলে যায়। তাহলে সে যে কারখানায় অ্যাক্সিডেন্টটা হইলো, সেখান থেকে আমার হাসপাতাল পর্যন্ত আসতে অনেক সময় কিন্তু সরাসরি আমার হাসপাতাল আসতে পারে না, তাকে আরো 2 দিন হাসপাতাল যেতে হচ্ছে। সেখানে ওইখান থেকে এখানে রেফার করতে করতে তার লাইফ একটু অর্ধেক শেষ। দেন সে আমার কাজটা আসে, আসার পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে সে যে লেবার মান্থলি যে পেমেন্টটা পাচ্ছে, ওই হাসপাতালে ওই ট্রিটমেন্টটুকু মেনটেন করার জন্য যেটা ইমার্জেন্সি মেডিসিন বলে, ওই মেডিসিনটুকু কেনার মতো তার কোনো অ্যাবিলিটি থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যাই কিছু করি না কেন, একটা পেশেন্ট যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্টটুকু সাপোর্টটুকু যদি না পায়, তাহলে আমার এত ম্যানেজমেন্টে কি লাভ? আমি যাই কিছু করে ফেলি না কেন, আমার যদি পেশেন্ট আমার সার্ভাইভ না করতে পারে, আমার পেশেন্ট যদি এখানে মারা যাচ্ছে, সে ডিলে হচ্ছে, যেখানে সে ওয়ান স্টপ ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, সেটা না পেয়ে দেখা যাচ্ছে কি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমার এখানে পড়ে আছে। আমাদেরও একটা লিমিটেশন, অ্যাটলিস্ট 5000 টাকা হোক, 7000 টাকা হোক দিয়ে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য করে। যখন এই জিনিসটা একটা এমপ্লয়ি পাবে, অটোমেটিক্যালি আপনার ডেটা ড্রিভেন হবে, আপনাকে ডেটার জন্য যেতে হবে না কোথাও, সে আপনাকে ট্রাস্ট করবে। হ্যাঁ, আমি যেহেতু ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা পেয়েছি, ফার্দার যে সমস্যাগুলো হবে আমি যেগুলো ম্যানেজ করতে পারবো। আমি একটা অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছিলাম, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স, 1998 সালে নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিল। ওদের একটা ম্যানেজমেন্ট আছে খুব মডেল, ওটা হচ্ছে গিয়ে যেখানে পেশেন্ট এক্সেল করুক না কেন, যখনই তারা এই কথাটা বললেন, এটা আসলে চলমান প্রক্রিয়া। আর সব বন্ধুদেরকে তো ডাকা সম্ভব হয়নি, আমরা শুধু 2 কারখানা থেকে 2 জন প্রতিনিধিকে আজকে ডেকেছি। আপাজি বলেন, নামটা বলেন, পরিচয় দিয়ে কথা বলেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নাজমুন্নাহার, প্রফেশনালি অ্যাডভোকেট, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে সম্পৃক্ত। আমি 2টো কথা বলবো, সেটা হচ্ছে তাজরিন গার্মেন্টস এর যে আপা বলছিলেন যে আমাদেরকে ওষুধ আনার জন্য খোসা নিয়ে যেতে হয়, যে ওষুধটা উনি খেয়েছেন সেটা খোসা নিয়ে গেলে সেকেন্ড টাইম আবার ওনাকে ওষুধ দেওয়া হবে। এটা আমরা বাংলাদেশ সেকেন্ড ধাপে পদার্পণ করেছে। এটা আমার কাছে অত্যন্ত একটা কেমন মনে হয়েছে, আমি বুঝাইতে পারবো না। আপনাদের জন্য যদি প্রেসক্রিপশন করা হয়, তাহলে তো প্রেসক্রিপশনে কতদিনের ওষুধ দেওয়া হয়েছে, উনি আবার কোন ডেতে ওষুধ গার্মেন্টস মালিক সবাই ভালোভাবে জীবনযাপন করতেছে, কেন আমরা এরকম করতেছি? কেন এটা কি সরকার দেখে না? এগুলো কি সরকার এই করে না? গতকালও আমার শরীরে ব্লাডের স্যালাইন গুলো আছে, ওগুলা দেওয়া হয়েছে। আমি এখন অনেক অসুস্থ, আমার কথা বলতে অনেক কষ্ট হতেছে, কিন্তু তারপরে আমি না বলে পারতেছি না। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটাই করি যে আপনারা সবাই যদি আমাদের পাশে একটু দাঁড়ান, হয়তো আমাদের জীবন যাপনটা একটু ভালোভাবে চলবো, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। কারণ এইভাবে আমার বক্তব্য শেষ করছি। তাহলে দেখা যাবে যে আমাদের যে জীবনমানের যে ঝুঁকি আছে সে ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু প্রশ্নটা খুব উল্লেখ করার মতো, এবং শ্রম সংস্কার কমিশন এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। আপনারা যারা দেখেছেন রিপোর্টটা, একটু হচ্ছে দেখবেন যে ওসি ফাউন্ডেশন যে প্রতি বছর আরো কয়েক বিলস, ওসি ফাউন্ডেশন, আরো 2-3টা সংগঠন
প্রতি বছরই কিন্তু এই যে দুর্ঘটনার একটা চিত্র তুলে ধরে। তোষী ফাউন্ডেশনের রিপোর্ট আমি দেখতেছিলাম, এখানে বলা হয়েছে যে 2022-24 সালে দুর্ঘটনা 36 কম ছিল শিল্পক্ষেত্রে। এটা খুবই একটা উল্লেখযোগ্য ব্যাপার। 36 কম 4টিখানি ঘটনা। হয়তো ওই বছর আপনার 3-4 মাস কোনো কাজই হয়নি, সেটা একটা কারণ হতে পারে, আরো অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু এটা একটা উন্নয়ন। এবং এই উন্নয়নের পিছনে বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক আইএলও সহ সবার কিন্তু পরিশ্রম আছে, সবার অবদান আছে। কিন্তু এইখানে আরেকটা তথ্য আছে যে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরের দুর্ঘটনার যে চিত্রটা, এটার মধ্যে পার্থক্য একদম সম্ভবত 4 গুণ। ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টরে 2200 কতজন, আর ফর্মাল সেক্টর সম্বন্ধে 400। এটি কিন্তু একটা ভয়াবহ চিত্র যে, এবং এই যে 2600 কতজন, এদেরকে কিন্তু কোনো সহায়তা দিয়ে কোনো ফান্ড থেকে টাকা দেওয়া যাবে না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হয়তো কিছু আপনি ভূমিকা নিতে পারেন, সেন্ট্রাল ফান্ড দিবেন এদের, বা এদের জন্য কোনো আইনি ক্ষতিপূরণ নেই, এদের আইনি কোনো সুরক্ষাও নেই। এটা আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রায় 1200-1100 বেশি শ্রমিকদের মৃত্যুর বিনিময়ে গত 12 বছর যাবৎ, গত 24 তারিখ ছিল রানা প্লাজার 12 বছর, গত 12 বছর যাবৎ প্রচুর কাজ হলো, প্রচুর। আপনার ইআইএস প্রকল্প কিন্তু তার একটা বড় মডেল। অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে আরএমজি সেক্টরে যে একটা নিরাপত্তা উন্নয়ন ঘটলো, সেটা একটা বড় মডেল। আমরা অনেক কিছু অর্জন করতে পারিনি, কিন্তু এরকম 2-3টা জিনিস তো অর্জন হয়েছে যেটি কাজে লাগতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের 90% শ্রমিক সব ধরনের সুরক্ষার বাইরে, এবং সেখানে দুর্ঘটনা এখন যদি আমরা এই ভালো চিত্রটা যদি ধরি, তাও সেখানে 4 গুণ বেশি। অর্থাৎ 36% যখন কমে গেছে, তখন সেখানে হয়তো আরো 36% বেড়ে গেছে। এটা একটু বিবেচনা রাখতে হবে। এটা বিবেচনা রেখে আগামী দিনে আমরা যদি সবাই মিলে আগাই, একটা কমিশনের পক্ষে আমরা বলেছি যে একদিনের জন্য যদি কাউকে নিয়োগ করেন, তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, আর কিছু করে না পারে। তার মজুরি যদি আপনি মজুরির মানদণ্ড অনুযায়ী না দেন, তাকে যদি আপনি আপনার অন্যান্য সুবিধা না দেন, অসুবিধা, কিন্তু সেগুলো নিয়ে পরে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে দরকার সেভাবে আলোচনা হবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি একজনকে একদিনের জন্য ইলেকট্রিক কাজে করবেন বা এসি সহায় করতে আনবেন, আর সে পড়ে যাবে, মরে যাবে, তার আপনার কোনো প্রকারে সে কোনো সুরক্ষা পাবে না, তো হতে পারে। যেহেতু আনছেন, তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এইভাবে সে কাজটা করবে এবং এই ঝুঁকি আছে কাজে। আমরা এইটা আমি শুধু আপনাদেরকে একটা পয়েন্টে বলবো, যেটা আমি চলে যাব খুব অভদ্রচিত ভাবে, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। বাট ওসির সাথে তো এটা তো বিচ্ছিন্ন কোনো কাজ না, বিচ্ছিন্ন কোনো কাজ না, একদিনের কোনো কাজ না। এই কাজগুলো চলতেছে, 12 বছর আগেও শুরু করেছি, কিন্তু 12 বছর যাবত তো প্রতিনিয়তই চলতেছে আমাদের মধ্যে সব ক্ষেত্রে। অথবা এখানে একটা সংগঠন একটা দিক দেখতেছে, একটা সংগঠন একটা দিক দেখছে, সম্মিলিত ভাবেই আমাদের এগোতে হবে। এছাড়া কিন্তু ওই 90 ভাগের সুরক্ষা দেওয়া যাবে না। আর এই 10 ভাগের, আমি যখন 10 ভাগ বলি, হয়তো বলতে পারেন অনেকে, ভাই ফর্মাল সেক্টর হয়তো 15 ভাগ, ওই 15 ভাগের মধ্যে আমার এখানে মাসুদ আছে, সে আরেকটু ভালো বলতে পারে, সংখ্যা হয়তো ইন্ডিকেটিভ হইতে পারে। আমার জানা মতে অ্যাকর্ড এবং আরএসটিতে প্রায় 2000-এর মতো ফ্যাক্টরিতে স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং ফায়ার 3টা সাইড মিলে কাজ করতে পারবো, তত আমাদের জন্য ভালো। এবং প্রিভেনশনটা হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ রেসপন্স। প্রোঅ্যাক্টিভ মানে আগে থেকেই রেডি থাকা। সো প্রোঅ্যাক্টিভ রেসপন্সের মাধ্যমে আমরা প্রিভেনশনটাকে যত বেশি কাজে লাগাবো, তত বেশি আমাদের এই ক্ষতিপূরণ অথবা পুনর্বাসনটা কম লাগবে। তো প্রোঅ্যাক্টিভ যখন বলছি, তখন আমাকে অবশ্যই ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট অফ দ্য এমপ্লয়ার, বাট যারা লিডার আছে তাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, তাছাড়া আসলে এটা সম্ভব হবে না। আমি কয়েকটা মাত্র এখানে পয়েন্ট নিয়ে আসছি। আমাদের ট্রেনিং বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোকে কম্প্রিহেন্সিভ করা উচিত। একবার একটু ছাড়া একবার ট্রেনিং দিলাম, পরে আর থাকলাম না, ট্রেনিং দিলাম না, সেটা করলে হবে না।
digitization and artificial intelligence. Digitization and artificial intelligence systems are as good as our culture is. Particularly in the South Asian region, unfortunately, we do not have an appropriate OSH culture in place. We do not give any importance to minor accidents. We do not give any importance to the near misses. And we are very, very shy of in reporting accidents. We are not ready to go there. So if we are not ready to put these things into the system, even if it is the best software, it will not work. It will not give us any results because we are reluctant to put data into it. So the EI system and digital system is as good as the data it receives. And if it does not receive the data, like we are seeing in Bangladesh, where there is a state-of-the-art Lima is there, already developed with a lot of inputs, a lot of contribution. LMIS is there for the workers database and all those. But step 1 is now into the employer liability. Now we need to move from employer liability. Something, the first thing that we need to recognize. Second, also, from in terms of compensation, when the Rana Plaza happened, there was zero arrangement for compensation in Bangladesh. Gradually, it started to improve, and the first step, very most important, to certify that if a worker either dies or becomes completely disabled from working, the worker cannot work anymore because of respiratory disease or something. So a certification is required that this worker cannot work anymore because of the X occupational disease. So if this certification comes to the EIS unit, it will be easy for the EIS unit to compensate, to provide the money, to provide for the income loss which happens because of this occupational disease. So these two major reasons, the law, the deficiency in law, and second is the lack of capacity of the healthcare professionals to diagnose, to treat, and to certify the occupational diseases. So we are working on both these areas. Occupational disease list, we have already given to the ministry so they can put it into legislation. And the training of the healthcare staff, that the government steps in and say no contribution required from employer, no contribution required from any other, government will pay for this. This happens when the governments have bigger fiscal space, when the government has more resources, the developed. But in some cases it is not good because it entirely depends on the employer's wish and employer's own willingness to give to someone or not. So Bangladesh has moved from 0 to step 1. Now we are asking them to move from step 1, which is employer liability, to step 2, which is social security liability. Contribute. Employer should contribute, government should contribute, make a pool, and from there should be no discrimination, there should be no preferences given to anyone. The government, in a very unbiased manner and in a very ethical manner, they should give benefit to everyone who needs it. Just like we are doing in the employment injury scheme, all 4 million workers are eligible, all 4 million workers can get the benefit if they need it. So this type of this arrangement, that we are expecting compared to Cambodia, Thailand and Malaysia, the data that we had at the time of designing, the number is far less than what we expected here. So the number of accidents at the workplaces is less than many countries, many comparative countries, and that is where we see the improvement is there. But this is all in the RMG sector, in the tier 1 factories, in the export-oriented sector. It needs to be replicated to other sectors. It needs to be replicated in the tier 2, tier 3 factories within the RMG. After the Rana Plaza accident, of course, there were a lot of things which still need to be improved. But what has happened, I think we recognize, and I hear a lot, that the safety standards in RMG sector, at least in the tier 1 factories, has improved a lot. A lot of compliances are there, structural improvements, the electric improvements. কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন প্রধান। একই সাথে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা যেন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য থাকে সে বিষয়ে জোর দিয়েছেন তিনি। বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনায় কর্মস্থলে নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং দুর্ঘটনা ও অসুস্থতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে তাগিদ দেন বক্তারা। আলিম আল রাজের রিপোর্ট।
বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড যেমন বৃদ্ধি পাচ্ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন পেশাগত রোগের হার। প্রতি বছর লাখ লাখ মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার বা পেশাগত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হন, যার প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপর। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে রাজধানীতে ওশি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মস্থলে জীবন রক্ষা, আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস প্রতিফলন ও জাতীয় আলোচনা। আমি তো শ্রম দিয়ে সমাজ এবং সভ্যতাকে নির্মাণ করি। দুর্ঘটনা ও পেশাগত রোগ প্রতিরোধে কার্যকর নীতিমালা ও ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে জোর দেওয়া হয়। Employer liability is good because it is there in the law, but in some cases it is not good because it entirely depends on the employer's wish and employer's own willingness to give to someone or not. So Bangladesh has moved from 0 to step 1. Now we are asking them to move from step 1, which is employer liability, to step 2, which is social security liability. AI এবং ডিজিটাল ব্যবস্থাপনার এই অন্ধ প্রয়োগ শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, মানবিক চাপ এবং কর্মস্থলে দুর্ঘটনা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি যে শ্রমিকদের মতামত অংশগ্রহণকরণ ছাড়া কোনো প্রযুক্তি যেন প্রয়োগ না করা হয়। আলোচনায় শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। একদিনের জন্য যদি কাউকে নিয়োগ করেন, তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, আর কিছু করে না করেন। মজুরির মানদণ্ড যদি না দেন, তাকে যদি আপনি আপনার অন্যান্য সুবিধা না দেন, অসুবিধা, কিন্তু সেগুলো নিয়ে পরে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে দরকার হবে আলোচনা হবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশের মানুষের জন্য আর কিছু করতে পারি আর না পারি, আমরা একটা নিরাপদ কাজের সংস্কৃতি যেন গড়তে পারি। বিশিষ্টজনরা বলছেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আরও মজবুত হবে দেশের অর্থনীতি। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ওশি ফাউন্ডেশন। অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপদ, স্বাস্থ্যকর এবং ন্যায্য কর্মস্থল প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন অংশীজনদের একত্রিত করা হয়। ওশি ফাউন্ডেশনের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়, যা বাংলাদেশে কর্মক্ষেত্র নিরাপত্তা, দুর্ঘটনা মনিটরিং এবং আহত শ্রমিকদের অধিকার রক্ষায় ফাউন্ডেশনের দীর্ঘ যাত্রা তুলে ধরে। অনুষ্ঠানে 2024 সালে দুর্ঘটনা মনিটরিং প্রকল্প প্রতিবেদনও প্রকাশ করা হয়।